শুনেছিলাম যে হাজার ভ্রষ্টাচারীদের পালা যখন যখন কোনো ইমানদার পুলিশ অফিসওয়ালাদের হাতে পড়ে যায় তখন তাদের ঘুম নষ্ট হয়ে যায়। কিন্তু এই শোনা কথাগুলো আমি আইএস অফিসার রণসিংহের মধ্যে দেখেছি, যে মুম্বাইয়ে যারা ড্রাগস সাপ্লাই করতো তাদের ঘুম নষ্ট করে রেখেছিল, মরার আগেও আর মরার পরেও। টাকা পুরো আছে, পুরো 250 গ্রাম আছে, কিন্তু এটা তুই বিক্রি কোথায় করবি? পুরো মুম্বাইতে আমাদের অলরেডি সেট আছে। ওখানেই, যেখানে কেউ বিক্রি করে না। মানে বান্দ্রা পোর্ট। পাপ্পু খরা জমিতে ফসল উৎপাদন করতে খুব পছন্দ করে। যে জায়গাটার কথা বলার সময় তুই যে বড় বড় ডায়লগ মারছিস না পাপ্পু সাহনি, এখানে যারা ড্রাগস বিক্রি করে তাদের পেছনে বাস থাকে। আইএএস অফিসারের ভূত আছে ওখানে। জানি রে, ওই আইএএস অফিসার না, যাকে 80-তে মস্তানদের গুন্ডারা বস্তায় ভরে দড়ি দিয়ে বেঁধে ওখানে বান্দ্রা পোর্টের সামনে সমুদ্রের সামনে ছড়ে দিয়ে ফেলেছিল। আরে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ওই এরিয়াতে গিয়ে যারা যারা ড্রাগস বিক্রি করেছে ওরা লাশ হয়ে তবেই ফিরেছে আমার বন্ধু। হ্যাঁ, এইসব বাজে কথা গো বর্দা। ভূত প্রেত বলে কিচ্ছু হয় না, কাজ আমরা ওখান থেকে শুরু করব। বয়সে তোর থেকে আমি অনেক বড়, আমার কথাটা বোঝ, ওদিকে যাস না। ছাড়ো না বর্দা, তুমি শুধু ব্রড স্ট্যান্ডটা দেখো, নোটগুলোর আদান প্রদান দেখো। পুরো পুলিশ ডিপার্টমেন্ট এটাই ভাবে যে বান্দ্রা পোর্টে আইএএস অফিসারের রণসিংহের ভূত রয়েছে ওখানে, সেই জন্য ওরা ওখানে রাউন্ড দিতে আসে না। আর এই সুযোগের লাভ উঠিয়ে আমরা ওখান থেকে সব অপারেটিং করব আর লক্ষ কোটি টাকা কামাবো। এটাই তো আমাদের স্ট্র্যাটেজি দাদা। আসছি। এই দাঁড়া, আমি জানি তুই আজকের পর এখানে কখনো ফেরত আসবি না, তাই এটা রাখ, মরার আগে পুরো মজা নিয়ে নে। থ্যাংক ইউ দাদা। বড় দাদা পরিষ্কার শব্দে পাপ্পুকে বুঝিয়েছিল যে বান্দ্রা ফোর্টে ড্রাগস বিক্রি করা মানে রণসিংহের ভূতের হাতে মারা পড়া। কিন্তু নিজেকে বাহাদুর ভাবে পাপ্পুর খনি ওখান থেকে ডাক দিচ্ছিল। ও কি করেই বা থেমে থাকতো? আরে পাপ্পুদা, কোন নেশাখোর লোক এখানে আসার জন্য তৈরি হচ্ছে না। হ্যাঁ তো, সবাই বলছে এখানে এলে তাহলে রণসিংহ ওদের মেরে ফেলবে। এখন তো আমাকেও ভয় লাগতে শুরু হয়ে গেছে। আমার এখানে আসা উচিত হয়নি। ভাই, রণসিংহ সত্যি এসে গেলে তখন? আমরা এতক্ষণ ধরে এখানে আছি, কেউ এসেছে? সব বাজে কথারে আমার লিমকা গজা। এখানে কোনো ভূত থাকে না, এই সব মন গড়া গল্প। যাই হোক, এই ভয়ের পরিবেশ বদলাতে একটু সময় তো লাগবে, লাগাবো। কিন্তু ওপেনিং ডেতে বনি তো করতেই হবে। কিছু টাকা আছে পকেটে নাকি খালি ঘুরছিস? আছে তো দাদা, এই যে 355 টাকা। আর আমার কাছে দাদা 150 আছে। যেটা আছে বনির জন্য যথেষ্ট। এটা ধর, এখন এটা বিক্রি কর বা খা। মাল তোদের, পুরো 5000 টাকার পরিষ্কার মাল। মজা কর। চল এবার, কাল নতুন ভাবে ফিল্ডিং করব। ও গড, রণসিংহ! রণসিংহের এলাকায় ড্রাগস বিক্রি করার অপরাধে রণসিংহ তোমাদের 3 জনকে মৃত্যুর শাস্তি শোনাচ্ছে। মৃত্যুর থেকে যদি এতই ভয় পাও তাহলে এখানে এসে ড্রাগস বেচা উচিত হয়নি তোমাদের। এবার তোর নম্বর। আজকের গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম, যদি তুমি ভুল কাজ করো তাহলে এক ইমানদার অফিসারের থেকে একটা নয়, দুটো নয়, বরং একটা শহরের দূরত্ব বজায় রাখো, কারণ তারা মরে যাওয়ার পরেও নিজের ডিউটি পালন করে। দেখুন মিস্টার শর্মা, আপনি বোঝার চেষ্টা করুন। যদি আপনি ওভারড্রাফটের লিমিট না বাড়ান তাহলে এই কন্ট্রাক্ট আমাদের হাত থেকে চলে যাবে। আই এম সরি সুনীল বাবু,
আমি আগেই আপনার লিমিট 5 লক্ষ বাড়িয়ে দিয়েছি, এর থেকে বেশি আমি বাড়াতে পারবো না। আপনি প্লিজ আমারও সমস্যাটা বুঝুন। আমি প্রোটোকলের এগেনস্টে যেতে পারবো না। কিসের প্রোটোকল মিস্টার শর্মা? আমাদের মতো মিডল ক্লাস বিজনেসম্যানদের আপনারা হাজার হাজার প্রোটোকল বলতে থাকেন, কিন্তু এই দেশের বড় বড় শিল্পপতিদের কোটি কোটি টাকা লোন দেওয়ার সময় আপনাদের প্রোটোকল কি তেল আনতে চলে যায়? আপনি কেমন কথা বলছেন সুনীল বাবু? একটু মুখ সামলে কথা বলুন। চলো এখান থেকে ভাই, আমরা অন্য কিছু ভাববো। অমিত প্লিজ, তুমি তো জানো যদি প্রজেক্ট হাত থেকে চলে যায় তাহলে আমাদের মিডল ক্লাস বিজনেস লেভেল থেকে উঠতে বহু বছর লেগে যাবে। আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি সুনীল বাবু, কিন্তু আপনি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করছেন না। আমি শুধু এইটুকুই বলতে পারি যে আপনি যখন কোনো বড় শিল্পপতি হয়ে যাবেন তখন আপনার জায়গায় অন্য কেউ হবে। এটাই আমাদের সিস্টেম। আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ম্যানেজার সাহেব, টাকা পেয়ে গেছি। টাকা পুরো আছে তো শেট্টি বাবু? আগে হ্যাঁ, পুরো 25 লক্ষ আছে। ঠিক আছে শেট্টি বাবু, মেয়ের বিয়েতে রাখতে ভুলবেন না। আরে আপনি তো নিজের লোক, আপনাকে দিয়ে তো অনেক কাজ করাতে হবে। একদম, আগেই পৌঁছবো। ঠিক আছে, আসি এখন। আমরাও চলি তাহলে শর্মা বাবু। এখন আমরা কি করব? যখন সমাজ সাথে না থাকে তখন উল্টো পথ ধরতে দেরি করা উচিত নয় অমিত, না হলে অর্ধেক জীবন গরিব হয়েই কেটে যায়। আর আমি গরিব হয়ে মরতে চাই না। এই প্রজেক্ট যে কোনোভাবে পুরো হবে। তোর কোনো কথা আমার মাথায় ঢুকছে না। তুই বলতে কি চাইছিস? ওই লোকটাকে লুটে নেব, ওর কাছে পুরো 25 লক্ষ টাকা আছে, ওতেই কাজ হয়ে যাবে। তুই পাগল নাকি? আমরা কোনো চোর ডাকাত নয় সুনীল, আমরা বিজনেসম্যান। বিজনেসম্যান বলেই জানি যে সমস্যার সময় কি করাটা ঠিক হবে। এবার তুই সাথ দে বা না দে, আমি এই কাজটা করেই ছাড়বো। বল তুই কি করতে চাস? যদি ও আমাদেরকে চিনে ফেলে তখন? তাহলে ওকে মেরে ফেলবো। তাড়াতাড়ি বল, সাথ দেবি নাকি আমি একাই যাব? ও চলে যাচ্ছে। টেনশন নিস না, আমি এই কাজ একাই করে নেব। দাঁড়া, চল সামনে গিয়ে বাঁদিকে থামা। কি হয়েছে বাবা? কিছু না আঙ্কেল, গাড়ি একটু গরম হয়ে গেছে। আরে আপনারা তো এক্ষুনি ব্যাংকে ছিলেন তাই না? ঠিক আছে, সামনে একটা গ্যারেজ আছে, ওখান থেকে আমি একটা মেকানিককে পাঠাচ্ছি। তুমি আমাকে কেন মারছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাদের প্রথমবার ব্যাংকেই দেখেছিলাম, ব্যাস। আমাদের কোনো শত্রুতা নেই, শত্রু তো এই সময়টা। আমাদের টাকা দরকার ছিল, যেটা তোমার কাছে আছে, সেটার জন্য আমরা এসব করলাম। না না, তুমি এটা করতে পারো না। এই টাকা আমার মেয়ের বিয়ের জন্য ছিল। আমি তোমাকে এই টাকা নিয়ে যেতে দেব না। হে আত্মা, এই পৃথিবীতে তোর সময় পূর্ণ হলো। চলে আয়, আমার সঙ্গে জুড়ে যা। চলে আয়। না প্রভু, আমি আসবো না। যতক্ষণ না আমি দোষহীন এই মৃত্যুর প্রতিশোধ না নিয়ে নি, ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। এটাই তো জীবন চক্র আত্মা। জীবের মাটিতে আসার অজুহাত অনেক আছে, সেইভাবে যাওয়ারও অনেক অজুহাত রয়েছে। সেই অজুহাতের মধ্যে একটা অজুহাতের হাতে তুমি আমার কাছে ফিরে এসেছো। আমার আসতে কোনো সমস্যা নেই প্রভু, কিন্তু যে লোকগুলো আমার মেয়ের বিয়ে আর ওর ভবিষ্যতে প্রশ্নচিহ্ন লাগিয়ে দিয়েছে, আমি তাদের থেকে প্রতিশোধ নিতে চাই।
আমি ওদের লোভের ফলটা দেখাতে চাই। যদি এই জীবনে আমি কখনো কোনো ভালো কাজ করে থাকি তাহলে ওর ফল আমাকে দিয়ে দাও প্রভু। আমাকে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে দাও। এই পৃথিবীতে থেকে তুমি শুধু একটা নয়, অনেকগুলো কাজ ভালো করেছো আত্মা। সেই কাজের ফলস্বরূপ আমি তোমার এই ইচ্ছেটাকেও পুরো করে দিচ্ছি। অধর্মের ধর্মের থেকে পরাজিত হওয়া আর খারাপকে ভালোর হাতে নষ্ট হওয়াই আসল নিয়তি। কিন্তু এতে একটা সমস্যা আছে আত্মা। কেমন সমস্যা প্রভু? তোমার শরীরকে তো কুচলে দেওয়া হয়েছে, আর শরীর ছাড়া আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দিতে পারবো না। প্রভু, যে পাথরগুলো দিয়ে ওরা আমার শরীরকে নষ্ট করেছে, আমি চাই আমাকে সেই পাথরের মধ্যেই ঢুকিয়ে ইনসাফ করতে আমার সাহায্য করো। তোমার এই ইচ্ছে পূরণ হলো আত্মা, তথাস্তু। এটা আমাদের জিতের খুশিতে। চিয়ার্স। আরে, এটা কি ছিল? কি জানি, কিন্তু মনে হয় কিছু পড়ে গেছে। মরার জন্য তৈরি হয়ে যাও। তুমি কে? আরে, পাথরের মতো চেহারা কেন তোমার? আমাদের সঙ্গে তোমার কি শত্রুতা যে তুমি আমাদেরকে মারতে চাইছো? তুমি 3টে প্রশ্ন করেছো, তাই শেষের প্রশ্নটার আমি সবার শেষে উত্তর দিচ্ছি। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। শত্রু তো এই সময়টা। আমাকে আমার টাকা ফেরত চাই, যেটা তোমার কাছে ছিল। সেটার জন্যই আমি এখানে এসেছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, এই চেহারা তোমরাই দুজন আমাকে দিয়েছো। আর প্রথম প্রশ্নের উত্তর, হ্যাঁ, আমি সেই লোকটা যার ব্যাপারে ভেবে তোমাদের ঘাম ছুটে যাচ্ছে, যার মেয়ের বিয়ের টাকা তোমরা চুরি করে তাকে মেরে দিয়েছো। আমি সেই শেট্টি। না, তো এটা হতে পারে না। তো তুমি তো মরে গেছিলে। হ্যাঁ, আমি মরে গেছিলাম, কিন্তু তোমার মতো টাকার অন্ধ অধর্মী লোভী মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানও নিজের নিয়ম বদলে নেয়। এই বদলে যাওয়া নিয়মের পূর্ণতা তোমাদের দুজনের মৃত্যুতে পুরো হবে। তো না, না, আমাদের মেরো না। আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেব। তুমি আমাদের মেরো না, আমাদের মেরো না। এই নাও তোমার টাকা। টাকা দিয়ে মৃত্যুকে কেনা যায় না খারাপ আত্মা। আর ওই টাকা দিয়ে মোটেই নয়, যেগুলো তোমাদের নিজের নয়। সময় পূর্ণ হয়েছে আত্মা, চলে এসো, আমার সাথে বিলীন হয়ে যাও। ধন্যবাদ প্রভু, আমাকে এই রূপেই নিয়ে যাও। বাবা, কলিযুগের এরকমই বিচিত্র গল্পগুলো
সময় মতো দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে টিপতে ভুলবেন না। রজনী, যবে থেকে আমরা এই অমৃতা ভিলাটা কিনেছি, জানি না কেন মনে হচ্ছে আমরা কিছু ভালো কাজ করছি। সত্যি জায়গাটা খুব সুন্দর। ওই বাড়িটা দেখলেই মনে হয় যেন বাড়িটা খুব ভালোবেসে বানানো হয়েছে। রজনী, আমরা অমৃতা ভিলাটা ভেঙে ফেলার আগে যদি কিছুদিন ওখানে গিয়েই থাকি, ওটা নিউ লেআউট আর ফাউন্ডেশনের ব্যবস্থা সবকিছু ওখানে গিয়েই করব, কি বলো? আইডিয়াটা তো বেশ ভালোই দিয়েছো তুমি। বলো কবে শিফট করতে পারি? এখনই যাওয়া যাক। কুল, তাহলে অপারেশন প্যাকিং শুরু করা যাক। এই ল্যাপটপটা নিতে ভুলো না। আর তুমি লেআউট ইনস্ট্রুমেন্ট আনতে ভুলে যেও না। শিওর। মনে হচ্ছে আমাদের শিফটিং এর সঙ্গে সঙ্গে ওয়েদারটাও বেশ রোমান্টিক হয়ে গেছে। আমাদের জন্য নয়, শুধু আমার জন্য, কারণ তোমার ভিতরে রোমান্সটা খুব কমই আছে। আর ওয়েদারটাও আমার জন্যই বদলেছে, কারণ আমি হলাম রোমান্সের কুইন। নো ফাইট উইথ বউ, তুমি জিতে গেছো। এক্সকিউজ মি। ইয়েস। আপনারা কারা? আর এই গেটটা খুলছেন কেন? কিন্তু আপনি কে? আমার নাম হলো দেব, আর এই পরের বাংলোটাই হলো আমার। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আমার নাম নিখিল, আর ও আমার ওয়াইফ রজনী। গ্ল্যাড টু মিট ইউ। আপনি আমার প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না। ও হ্যাঁ, আমরা এই জায়গাটা কিনে ফেলেছি। আপনাদের কেনাটা উচিত হয়নি। তার মানে? দেখুন, এখানে ভূতের উপদ্রব আছে। কি বাজে কথা বলছেন? এই ভূত টুত কিচ্ছু হয় না। দেখুন মিস্টার, অনেক রাত হয়ে গেছে, আপনি আপনার বাড়ি ফিরে যান। বাই। চলো নিখিল। যাদের মৃত্যু চলে আসে তারাই এই বাংলোতে আসে। লোকটা আমাদের মুডই খারাপ করে দিল। আই থিঙ্ক এই বাংলোটা ওই লোকটা কিনতে চেয়েছিল, কিন্তু ও বোধহয় ডিল করতে পারেনি। সেই জন্যে এই লোকটা আমাদের সঙ্গে সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছে, যাতে আমাদের মনে এই জায়গাটা নিয়ে ভয় জন্মায় আর ছোট ছোট মিস্টেকগুলোকে এই জায়গাটার সঙ্গে জুড়ে ফাইনালি এই জায়গাটা বিক্রি করে চলে যায়। আই থিঙ্ক তুমি ঠিকই বলছো। এনিওয়েজ, এখন শুয়ে পড়ি, কাল অনেক কাজ রয়েছে, প্রচুর খাটনি হবে কাল। নিখিল, নিখিল, ওঠো, দেখো কি হয়েছে, ওঠো। কি হয়েছে? হ্যাঁ, আরে চোখটা খোলো আর দেখো। এটা কে করলো? দরজা জানলা সব খোলা, আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নিখিল, এগুলো সব আবার ভূতে করেনি তো? এবার তুমিও শুরু করলে? এরকম কিছুই নেই, কিন্তু আমি জানি এইসব কে করেছে। কে? এটা ওই করেছে যে এই প্রপার্টিটা হাতাতে চাইছে। চলো আমার সঙ্গে। না নিখিল, এখন নয়, এত রাতে যাব। এত রাতেই যাওয়াটা ঠিক হবে রজনী। যদি এখন আমরা কিছু না করি তাহলে ও কালও একই কাজ করবে আর করতেই থাকবে। চলো। আপনারা দুজন এখানে? দেখুন মিস্টার দেব, যদি আপনার মনে হয় আপনি আমাদের ভয় পাইয়ে এই ভূতের গল্প শুনিয়ে আমাদের কাছ থেকে এই প্রপার্টিটা হাতিয়ে নেবেন, তাহলে সেটা কিন্তু আপনার ভ্রম। এটা আমাদের ড্রিম প্রজেক্ট মিস্টার দেব। এর থেকে দূরে থাকুন, না হলে আমাকে পুলিশকে খবর দিতে হবে। আই ডোন্ট নো আপনি আমাকে এসব কেন বলছেন। আর প্লিজ, আপনার প্রপার্টি নিয়ে আমার কোনো মাত্র ইন্টারেস্ট নেই। যদি আপনার এই বাংলোতে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সেটা আপনাকেই ডিল করতে হবে।
আই টোল্ড ইউ, এই বাংলোতে ভূত আছে। আপনার বিশ্বাস না হলে ওখানে যান, একটা পেরেক পুঁতেই দেখুন না। গুড নাইট। আমি তো একদম কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি। কি করতে চলেছো তুমি? সত্যি জানতে হবে আমাকে। নিখিল, তুমি ঠিক আছো তো? নিখিল, চলে যাও, এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার এই বাড়িতে যদি তোমরা আর আঘাত এনেছো তো আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো। চলে যাও, যাও। হে ভগবান, এসব কি ছিল? তার মানে মিস্টার দেব ঠিক বলছিলেন, এখানে ভূতের ছায়া আছে। এখান থেকে আমরা আজই চলে যাব। যদি চলে যাই তাহলে করবোটা কি রজনী? বলো করবোটা কি? আমাদের যা কিছু ছিল আমরা তো সবকিছু এই প্রপার্টিটার জন্য খরচ করেছি। এই প্রপার্টিটাকে আমরা এইভাবে ছেড়ে যেতে পারি না। তাহলে কি তুমি ভূতের সঙ্গে লড়বে? নিখিল, তুমি বোঝার চেষ্টা করো। বেঁচে থাকলে নতুন করে কিছু শুরু করা যাবে, কিন্তু এখানে যদি আমরা মারা যাই তাহলে? না, মারা যাব না। যদি ওই আত্মাটার আমাদের মেরে ফেলার থাকতো তাহলে আমাদের এখনই মেরে ফেলতো, আমাদের এখান থেকে যাওয়ার সুযোগ দিত না। তার মানে হলো এটা যে এই আত্মাটা খারাপ নয়। তোমার মনে আছে ও কি বলেছিল? আমার এই বাড়িতে হাত দেবে না। তার মানে এই বাড়িটার সঙ্গে ওর সম্পর্ক আছে। ওর সাথে নিশ্চয়ই কোনো ভুল কাজ করা হয়েছে, যার জন্য আজও আত্মা হয়ে এই বাড়িটা রক্ষা করে চলেছে। নিখিল, এসব কি ধরনের কথা বলছো তুমি? আমাদের এখান থেকে যেতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো সেটা। না রজনী, না, বিলিভ মি, এই বাড়িতেই ওই আত্মার রহস্য লুকিয়ে আছে। আমাদের একবার সেই রহস্যটা খুঁজে বের করতে হবে। বিলিভ মি, যদি কিছু না পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে চলে যাব। বলো, আমার সাথে যাবে? ওকে, খুঁজে দেখি। এবার কি করব? হ্যালো মিস্টার নিখিল, এই ফটো আপনি কোথায় পেলেন? আর এত রাতে আমাকে এই ফটো পাঠানোর কারণটাই বা কি? আমি আপনাকে বাড়ি বিক্রি করেছি। আপনি যদি আমার প্রাইভেট লাইফের সম্বন্ধে কিছু জানেন তো প্লিজ স্টে অ্যাওয়ে। না রমেশ বাবু, আমি এসব কিছুই করতে চাই না। শুধু আমি এটাই জানতে চাই যে আপনার সাথে যে মেয়েটি, ওর নাম কি? ওর নাম অমৃতা। কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন? এখনো অমৃতা কি এই বাড়িতেই আছে? অমৃতা বেঁচে আছে। আমি এখনই আসছি। ওকে আটকে রাখুন। কোথায় অমৃতা? কোথায়? আমি এইখানে। অমৃতা, অমৃতা, আমার কথা শোনো। আমাকে মারছো কেন? অমৃতা, তুমি তো আমার ভালোবাসায় পাগল ছিলে, ভালোবাসতে আমাকে, কিন্তু এখন এসব। কারণ এতদিন তুমি আমার ভালোবাসাটাই শুধু দেখেছো। এবার তুমি আমায় ঠকানোর ফলটাও পাবে। ঠকিয়েছি না অমৃতা, আমি তোমাকে কখনোই ঠকাইনি। বরং তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আমি আজও পাগলের মতো তোমার অপেক্ষা করছিলাম। আমি বিয়েও করিনি অমৃতা। সত্যি? তোমার দিব্যি অমৃতা। এতই যখন আমায় ভালোবাসতে, তাহলে বলো
আমাদের ভালোবাসার চিহ্ন এই বাড়ি ছেড়ে তুমি কেন চলে গিয়েছিলে আর এটাকে কেন বিক্রি করলে? বিক্রি এই জন্য করেছি কারণ তোমাকে না পেয়ে আমি খুব রেগে গেছিলাম। তুমি আমায় ঠকিয়েছো ভেবেছিলাম। আর এই বাড়িটা ছেড়ে দিয়ে আমি ওই জন্য ওই বাড়িতে শিফট হয়েছিলাম, কারণ একটা অ্যাক্সিডেন্টে মা বাবারও মৃত্যু হয়েছিল। ওনাদের তো মরতেই হতো। খারাপ কাজের ফল সব সময় খারাপই হয়। তার মানে? আমি পালাইনি রমেশ। তোমার বাড়ির লোক আমায় খুন করে এই দেওয়ালের মধ্যে পুঁতে দিয়েছিল, কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি আর আমি এই বাড়িতেই বন্দী হয়ে গিয়েছি। কিন্তু আমি আমার এই ভালোবাসার চিহ্ন এই বাড়িকে কাউকে আঘাত করতে দিইনি। কিন্তু 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 কি অমৃতা? এবার আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই দেওয়ালে আমার কঙ্কাল আছে। এবার তুমি তার অন্তিম সংস্কার করো রমেশ। আমার এবার মুক্তির প্রয়োজন। না অমৃতা, আমি তোমার সাথে থাকতে চাই, আমাকে ছেড়ে যেও না। আমায় যেতে হবে রমেশ, পরের জন্মে আবার দেখা হবে। রমেশ বাবু, আপনি চাইলে এই বাড়িটা ফিরিয়ে নিতে পারেন। আমরা আমাদের প্রজেক্ট অন্য কোথাও শুরু করব। থ্যাঙ্কস, কালকে এই কাজটা করা যাবে। একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে। যদি একাকিত্ব কারোর জীবনে থাকে তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত, বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত। কিন্তু ভুলেও কোনো জড় বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয়। কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না। সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল, খুব টাকাও রোজগার করছিল, কিন্তু শহরের ছোটা দৌড়ের কারণে ও একদম একা ছিল। চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অবধি ঘর সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়ার্ক ছিল। এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত। সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল। ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল আর না নিজের কোনো লোকসান। কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায়। একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল। বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল। কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয়, ওর মৃত্যুর পুতুল কিনছে। স্যার, আপনার পার্সেল এখানে এখানে সাইন করে দিন। হাই, আমার নাম পুতুল। কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয় তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো। তুমি কি আমার নাম বদলাতে চাও? তুমি কি আমার নাম বদলাতে চাও? না, তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল। ধন্যবাদ। এবার এই লতায় এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো। সূর্য, তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো। হ্যালো সূর্য, কেমন আছো তুমি? আমি ভালো আছি পুতুল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই বাড়িতে কি সূর্য আর পুতুল ছাড়া আর অন্য কোনো সদস্য আছে? যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায়। না পুতুল, দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই রেন্টেড হাউসে আর কেউ থাকে না। দাঁড়াও, আমি তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দিচ্ছি। এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে, ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায়। এটা ভালো হয়েছে যে পুরনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে। এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে। দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য। তুমি খুব সুন্দর দেখাচ্ছ।
একাকিত্ব রোগে ভোগা সূর্য প্রথমে তো কিছু না ভেবেচিন্তে প্রাণহীন ডল নিল, তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল। ওই কাপড় তনুর ছিল। তনু 1 নম্বরের জেদি মেয়ে ছিল। ওর মোবাইলে গল্প শোনার খুব অভ্যাস ছিল, যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয়। বাবা, আমি কতবার বারণ করেছি যে এইভাবে আমার থেকে মোবাইল নিও না। আমি মোবাইল নিইনি, আমি নিতে বাধ্য হয়েছি তনু। এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো, শুধু সকাল থেকে এতে গল্প শুনতে থাকো। এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে। আজ তুমি আমার পাস আর ফেল হওয়া দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো এক্সাম দিয়ে ফেলেছি, তখন কেন দেখাওনি এই ভালোবাসা আমাকে? মা বান্ধবীদের সঙ্গেই মত্ত থাকতো, আর তুমি নিজের কাজে। মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি। তুমি শুধু বড় হওনি তনু, খুব নোংরাও হয়ে গেছো। যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে, সব প্রবলেমই শেষ হয়ে যাবে। তোমার যা ইচ্ছে করো, মরতে চাইলে মরে যাও, কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না। এরই জন্য তোমার আজ এই অবস্থা। ঠিক আছে ড্যাড, যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক। হয়তো আমি মরে গেলেই তুমি খুশি হবে। তনুর মরে যাওয়ার পর ওর বাবার খারাপ অবস্থা হয়ে গেল। সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায়। সূর্য আর নিজের ডলকে সেই তনুর কাপড় পরিয়েছিল, আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল। পুতুল, এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে। তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো। আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য, সেজন্য আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি। তোমার আওয়াজ খুব মিষ্টি, মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকি। যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমাকে প্রত্যেক দিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে। যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে। না না, এরকম করো না। এই আওয়াজটা ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে প্রত্যেক দিন একটা নতুন গল্প শোনাবো। আর যেমন কি এখন রাত হয়ে গেছে, তাই আজকের গল্প হলো তোমারই মতো এক সুন্দরী মেয়ের গল্প। সূর্য পুতুলকে প্রত্যেক দিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিল, কিন্তু ও এটা জানতো না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে। পুতুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল। মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয়। খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল। সূর্য পুতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। সূর্য, সূর্য ওঠো, বলো না অশ্বত্থ গাছের ডাইনি কি করলো? তারপর সে ঘুমিয়ে পড়ল। তুমিও আমার বাবার মতো, তারও নিজের মেয়ের প্রতি কোনো ফিলিংস ছিল না, আর তোমারও নেই। সূর্য ওঠো, গল্প মাঝপথে ছেড়ে দেওয়াটা আমার মোটেই পছন্দ নয়। ওঠো। ঘুমোতে দাও না পুতুল, আজ অফিসে অনেক কাজ ছিল। আমি এই গল্পটাই তোমাকে কাল শুনিয়ে দেব। এখন প্লিজ ঘুমোতে দাও, আর তুমিও বিশ্রাম করো। না, করতে পারবো না আমি বিশ্রাম। এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম। পুতুল, এটা তুমি কি করছো? আমার চুল ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে ড্রামা। আমি কোনো পুতুল টুতুল নয়, আমার নাম তনু। আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে নতুন রূপ দিয়েছো। এবার চুপচাপ আমাকে গল্প শোনাও, না হলে
আগে শুধু আমি মরেছিলাম, এবার আমি সবাইকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি শোনাচ্ছি গল্প। সেই রাজা জঙ্গলে গেল, তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখলো। ওই পুকুরের মধ্যিখানে একটা শুকনো কুয়ো ছিল। কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের বাসা বানিয়েছিল। রাজা আস্তে আস্তে ওই কুয়োর কাছে গেল। সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায়। তনু, আমাকে বাথরুমে যেতে হবে। বললাম না তোমাকে, যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না। শোনাও। না, আমাকে যেতেই হবে। তনুর কথার অমান্য করবি? ঠকবাজ! মৃত্যু জীবনের এমন একটা বাঁক যেটা যখন ইচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয়। এই কৃত্রিম জিনিস আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয়। সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায়, যাদের মধ্যে প্রাণ থাকবে, অনুভব থাকবে, প্রেম থাকবে। তনু মোবাইলের জন্যই মরেছিল। সূর্য, পুতুল আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে। আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি, মৃত্যু।